আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগস্টের প্রথম সপ্তাহে জুলাই সনদ বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে আজ। একমত হতে পারেনি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত। গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের 4 নেতা 7 দিনের রিমান্ডে। দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে অধিকাংশ সমস্যার সমাধান হবে, মির্জা ফখরুল। নির্বাচনকে ভয় পায় যারা তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত, আমির খসরু। এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। নতুন শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার আশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় সনদ দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত। আজ রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠানো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন আলী রিয়াজ। এদিন রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। ইয়াসিন রানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে রোববার আলোচনার বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদের প্রাথমিক খসড়া দেয়া হবে। এই খসড়াটিতে প্রধানত যা থাকবে তা হচ্ছে জাতীয় সনদ তৈরির পটভূমিকা এবং প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে এই ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এবং এখন যে সমস্ত বিষয় ঐকমত্য হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না, কেননা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরই সেগুলো অন্তর্ভুক্ত করব। 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। গত কয়েকদিনে যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলা বৈঠকে মতানৈক্য ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে। তবে পুলিশ কমিশন গঠনে একমত সব পক্ষই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনা সোমবার। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত যে সমস্ত মূলনীতি সেটার সাথে একমত। সেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, সেখানে গণতন্ত্র আছে, জাতীয়তাবাদ আছে, এখানে আমরা একমত। কিন্তু এই বিষয়টা কি নির্ধারিত হবে সেই বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই 5টা থাকবে। এর সাথে 72-এর সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে অথবা হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই। 72-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন বৈঠকের পর যে প্রতিশ্রুত এবং সম্মত দিন, তারিখ, মাস, যে ফেব্রুয়ারির প্রথমার্ধের পয়লা সপ্তাহে, রমজানের আগের সপ্তাহে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মত হয়েছেন, সেটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সেটা জানানো উচিত প্রধান উপদেষ্টার। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের আশ্রয়ে এখনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে অনেকে, যার ফলে এই সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতারা। দাবি করেন, দেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেনি কেউ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বলে আশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বিএনপি সবার আগে সংস্কার চায়, আর তা হতে হবে জনগণের চাহিদা মতো। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে অংশ নেন বরেণ্য রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা। এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। গণমানুষের স্বার্থ রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার জরুরি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক ঐক্য থাকলে যে কোনো ইস্যুতেই সমঝোতায় পৌঁছানো সম্ভব। জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। আমাদের দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে অভ্যুত্থানের চেতনা ভুলণ্ঠিত হবে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পুলিশ প্রশাসন কাজ করছে না, থমকে আছে বিনিয়োগ। কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড। যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে? যারা নির্বাচনকে ভয় পান তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই। এদিকে নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা আর ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচন কমিশনকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছে, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরো বড় দায়িত্ব পালন করতে হবে তাদের। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজির আমদানিও বাড়ানো হবে বলে জানালেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বেশি দামে এসব পণ্য কিনলেও জনগণের উপর চাপ পড়বে না তার দাবি। সচিব জানান, সবশেষ ধাপের আলোচনায় আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা সহ প্রতিনিধি দল। নতুন শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার আশা করছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চাপলের। শুল্কের জাল বিছিয়ে বিভিন্ন দেশকে বাণিজ্যিক চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে দিচ্ছে নানা শর্ত। বাংলাদেশকে বলেছে তাদের পণ্য বেশি কিনতে। এর প্রেক্ষিতে দেশটির সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার অংশ হিসেবে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে।
এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। বোয়িং তো একসাথে আর ওগুলো কেনা হচ্ছে না, আপনি অর্ডার দিলে কত বছরে পাবেন সেগুলো। গত বছরে সারা বছরে যুক্তরাষ্ট্র 12টা এয়ারক্রাফট ডেলিভারি করেছে সারা পৃথিবীকে, তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে। পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয়। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজি আমদানি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য কিনে আনতে খরচ বেশি পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী, যার প্রভাব পড়বে বাজারে। তবে তা মানতে নারাজ বাণিজ্য সচিব। আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে। উন্নত মানের গমটার জন্য আপনাকে কানাডা বা ইউএসএ যেতে হয়, কারণ আপনার ময়দার প্রয়োজনটাও তো আছে। যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে দিচ্ছেন কেন? এর প্রভাব দেশের বাজারের উপরে তেমন কিছু পড়বে না। এসব উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার কমবে কিনা তা এখনো নিশ্চিত নয়। 1 আগস্ট নতুন হার কার্যকরের আগে ওয়াশিংটনে 3য় দফায় বৈঠকে বসবেন দুদেশের বাণিজ্য প্রতিনিধিরা। বাংলাদেশের অন্যতম রপ্তানি প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত শুল্ক 20% নামিয়ে এনেছে। ঢাকার প্রত্যাশাও তেমনই। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা সরাসরি 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়লেও চীনের সাথে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা নেই বলে মনে করছেন বাণিজ্য সচিব। চায়নার সাথে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যার সংশোধিত তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা 34 জন বলে জানানো হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন মিডিয়া ব্রিফিংয়ে জানান, আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় 4 জন চিকিৎসাধীন আছে, যাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনো ভর্তি আছে 34 জন, এর মধ্যে শিশু 28 জন। গতকাল হাসপাতাল থেকে 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এতে ওই স্কুলের একজন আয়াও রয়েছেন। কোন রোগীকে বিদেশ নেয়ার সিদ্ধান্ত নেননি বলেও জানান এই চিকিৎসক। এদিকে মাইলস্টোন স্কুল সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকালকে সিভিয়ার থেকে ক্রিটিক্যাল স্টেজ অর্থাৎ একটু খারাপ স্টেজে গেছে 2 জন রোগী। আর আমাদের নতুন করে আইসিইউতে তেমন কেউ আসেনি, যা ছিল তাই, এবং আমরা আইসিইউ থেকে কাউকে স্টেপ ডাউনও করাই নাই। মানসিক সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা প্রতিদিন 2 বেলা করে আমাদের প্রত্যেকটি ইউনিট চিফ কথা বলছেন। একই সঙ্গে আমাদের সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন, এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার তাদের ব্যাপারে আমরা আরো ক্লোজ ডোর ব্রিফিং করছি। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি। তবে মোট 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান। সিঙ্গার বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বেদৌরা ফরহানার পিতা আব্দুল বারী শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 10:15টায় ধানমন্ডির লাইবিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্ষিয়ান রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যিক মরহুম আব্দুল বারী শেখ দীর্ঘদিন যাবৎ ফুসফুস এবং হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর। তিনি স্ত্রী, 2 কন্যা সহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মাগরিব ধানমন্ডির শঙ্করের বাসায় নামাজে জানাজা শেষে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এবার খেলার খবর।
এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত আর পাকিস্তান। বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং এর সাথে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে জানিয়ে দেয় এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার পরও যখন এই টুর্নামেন্টের সূচি নিশ্চিত করা যায়নি, তখন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। যদিও আশাবাদী ছিলেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি। অবশেষে তিনি শুরুতে জানিয়ে দেন টুর্নামেন্ট আয়োজনের তারিখ আর সূচি। এরপর আনুষ্ঠানিকভাবে এসিসিও তা প্রকাশ করে। এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত, তবে আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেয়া। এবার তাই টুর্নামেন্টটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। টি-20 সংস্করণের এই টুর্নামেন্ট শুরু হবে দুবাইয়ে আগামী 9 সেপ্টেম্বর, ফাইনাল 28 সেপ্টেম্বর। দুই গ্রুপে ভাগ হয়ে মোট 8টি দল অংশ নেবে। এ গ্রুপে ভারত পাকিস্তানের সঙ্গে অন্য দুই দল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। 11 সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে হংকং এর বিপক্ষে। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা, 16 সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, 14 সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। টি-20 ফরম্যাটের এশিয়া কাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ফরম্যাটে উন্নতি হলেই ঠিক, তবে টি-20 ম্যাচে ব্যাট করা, ছক্কা মারার ক্ষেত্রে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে আছে। বিশ্বজুড়ে ব্যাটারদের ছক্কা হাঁকানো শেখানোর কাজ করেন অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। আগস্টে ঢাকায় পৌঁছে 3 সপ্তাহ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই ইংলিশ কোচ। এশিয়া কাপকে সামনে রেখে 6 আগস্ট মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে টাইগাররা। ক্যাম্প শুরুর আগেই জুলিয়ান উডের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, এমনটাই জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্লিকবাজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আগস্টের প্রথম সপ্তাহে জুলাই সনদ বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠানো হবে আজ। একমত হতে পারেনি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে। কেন্দ্রীয় ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত। গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের 4 নেতা 7 দিনের রিমান্ডে। দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে অধিকাংশ সমস্যার সমাধান হবে মির্জা ফখরুল। নির্বাচনকে ভয় পায় যারা, তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত আমির খসরু। এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ, জানালেন বাণিজ্য সচিব। নতুন শুল্ক হার 20% নিচে নামিয়ে আনার আশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।